দেখো জৈব যৌগ, ঠিক আছে। তো আজকের বিষয় হলো জৈব যৌগ বলতে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি আমাদের যতগুলি যৌগ আছে বা উপাদান আছে, আমাদের মানব যে শরীর, এই সবখানেই আমরা কার্বন পেয়ে থাকি। তাই বলা হয় জৈব যৌগের প্রধান উপাদান হলো কার্বন। এখান থেকে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন সবটাই আলোচনা করা হবে। হ্যাঁ, তো জৈব যৌগের অথবা জীবদেহের প্রধান উপাদান কি? কার্বন। এটি কে করেছিলেন? 1784 সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়র একটি দহন বিশ্লেষণ প্রক্রিয়া তিনি করেছিলেন। করে দেখলেন মানবদেহ থেকে শুরু করে অন্যান্য অধিকাংশ যৌগের মধ্যে কার্বন পরমাণু অবস্থিত। তারপরে এক এক করে আরো অন্যান্য বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা করেছিলেন, করার পর দেখলেন যে অধিকাংশ যৌগের মধ্যে কার্বন পরমাণু থাকে। তাই বলা হয় যে জৈব যৌগ যতগুলি আছে ওইখানে কার্বন থাকে। আর দেখা যায় যতগুলি যৌগ তৈরি হয়েছে পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে বেশি যে যৌগগুলি এটি কার্বন গঠিত, যেটা গত ক্লাসে বলেছিলাম প্রায় 20 লক্ষেরও বেশি। ঠিক আছে, তো এখন আমরা প্রথম করব যে জৈব যৌগ কি, তাই না? এই জৈব যৌগ আমরা কাকে বলতে পারি? 2 মার্কস আসতে পারে। একদম সহজ সাধারণ ভাষায় উত্তরটা দেবো এইভাবে। দেখো, জৈব যৌগের অন্তর্গত নয় কে কে আছে এখানে? CO, CO2, CH2, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড, সায়ানেট। ঠিক আছে, তাদের মধ্যে কার্বন পরমাণু আছে থাকা সত্ত্বেও তাদেরকে আমরা জৈব যৌগ বলবো না। তাহলে জৈব যৌগের ব্যতিক্রম কারা আছে? তারা। তো ফার্স্ট আমরা কি বলবো? দেখো, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানাইড, অথবা তাদের লিখতে পারো CO, কি কার্বন মনোক্সাইড, কার্বন অক্সাইড, কার্বন ডাইসালফাইড। ঠিক আছে, এই শুধু নির্দিষ্ট এইগুলি ছাড়া কার্বন গঠিত যে সকল যৌগের মধ্যে ক্যাটিনেশন এবং সমাবয়বতা ধর্ম দেখা যায় তাদেরকে আমরা বলবো কি? জৈব যৌগ। তাহলে জৈব যৌগের ডেফিনেশন কি বলতে পারি? ধাতব, দেখে বলবো, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানাইড, তারপর এগুলি ছাড়া, তাতে কার্বন আছে, তারা ছাড়া, এগুলি ছাড়া কার্বন গঠিত যে সকল যৌগগুলির মধ্যে ক্যাটিনেশন এবং সমাবয়বতা ধর্ম দেখা যায় তাদের কি বলা হয়? কি? জৈব যৌগ। ঠিক আছে, এখন যদি তোমাদেরকে বলে যে কোনো দুটি জৈব যৌগের উদাহরণ দিতে, তাহলে এগুলি ছাড়া C আছে এবং H আছে দিয়ে তুমি যা খুশি লিখতে পারো, সবগুলি কি কার্বন গঠিত জৈব যৌগ। যদি আমি লিখি CH4, সেও একটা কার্বন গঠিত জৈব যৌগ। যদি আমরা লিখি C6H6, যাকে আমরা বলি বেনজিন, সেও একটা জৈব যৌগ। ঠিক আছে, তাছাড়া যে মাখন, ঘি, চর্বি যা যা আছে সবগুলির মধ্যেই জৈব যৌগ আছে, মানে কার্বন আছে। সবগুলি হলো কি একটি জৈব যৌগের উদাহরণ। ঠিক আছে, তো মাঝখান দিয়ে আরেকটি বিষয় জানা রাখবে যে জৈব এবং অজৈব বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, যেগুলি উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে পাওয়া গেছে, উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে, অর্থাৎ জীব জগৎ থেকে যেগুলি সৃষ্টি হয়েছে তাদেরকে বলা হয় জৈব যৌগ। আর যেগুলি অজৈব উপাদান, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পাওয়া গেছে, ভূপৃষ্ঠে পাওয়া গেছে যেগুলি জীবদেহের অন্তর্গত নয়, তারা হলো অজৈব উপাদান। ঠিক আছে, তাহলে জৈব যৌগের মধ্যে পেলাম কি আমরা? যে ক্যাটিনেশন এবং সমাবয়বতা ধর্ম থাকবে, আর এগুলি ছাড়া বাকি সবগুলি হলো কি জৈব যৌগ। ঠিক আছে, এখন যদি বলে যে নিচের কোনটি একটি জৈব যৌগের উদাহরণ নয়, বলে অনেকগুলো দিল, এটা দিল CH4, C6H6, তারপরে CO।
কোনটা হবে? সিও। তার জন্য এই নামগুলি তোমাদের মুখস্থ রাখতে হবে। কারার নাম, কারণ লিমিটেড কয়েকটি আছে তারা না, তারা ছাড়া বাকি সবগুলি হলো কি জৈব যৌগ। অবশ্যই তাদের মধ্যে কেটিনেশন এবং সমবায়বতা ধর্ম দেখা যেতে হবে। ঠিক আছে, এখন দেখো জৈব যৌগ মানেই কার্বন গঠিত যৌগ, তাই না, যার মধ্যে কেটিনেশন এবং সমবায়বতা ধর্ম দেখা যায়, এবং প্রত্যেকটা জৈব যৌগ তারা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। যেমন দেখো সি আর এইচ, সে একটা জৈব যৌগ, সে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে কিনা আমরা যাচাই করছি। সি একটা মানে কার্বন, কার্বনের যোজ্যতা কত হয়? কার্বনের যোজ্যতা কত হয়? কার্বন কত নম্বরে রয়েছে? 6 নম্বরে। তো তার পরমাণু ক্রমাঙ্ক হলো 6। ইলেকট্রন বিন্যাস করলে কি আসে? 2,4। তো লাস্টে কক্ষে করা থাকে? 4টা থাকে। তো সে আরো কয়টা ইলেকট্রন নিলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেতে পারে? কয়টা লাগবে? 4টা। তো তার যোজ্যতা কত? 4। তো এই কার্বনের সর্ববহিষ্ঠ কক্ষের মধ্যে 4টি ইলেকট্রন আছে, আমি চারদিকে 4টি ইলেকট্রনকে দিলাম। ক্লিয়ার? H4 মানে হাইড্রোজেন কয়টা এখানে? 4টা। হাইড্রোজেনের নাম্বার কত হয়? 1 নম্বর থাকে। তো তার মধ্যে ইলেকট্রন আছে একটা। হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কে ছিল? হিলিয়াম। তো সে চাইবে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো হওয়ার জন্য। তার জন্য তার কয়টা ইলেকট্রন প্রয়োজন? একটা প্রয়োজন। তাহলে হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন প্রয়োজন। একটা, দুইটা, তিনটা, 4টা। এই 4টা হাইড্রোজেন লিখলাম। তো তার বাইরের ইলেকট্রন আছে কয়টা? একটা। এটাকে আমি স্টার মার্ক দিয়ে বোঝালাম। ঠিক আছে, তাহলে কার্বনের প্রয়োজন আরো 4টা। প্রত্যেকটা হাইড্রোজেনের প্রয়োজন একটা করে ইলেকট্রন। তাহলে সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেতে পারবে। তাহলে দেখো হাইড্রোজেন যদি একটি ইলেকট্রন কার্বনকে দিয়ে দেয় তো সে শূন্য হয়ে যাবে, তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, যেটা অসম্ভব। অথবা কার্বন যদি তার থেকে ছেড়ে দেয় তাও তো অসম্ভব, ছাড়বে না সে। কেন ছাড়বে না? কার্বন যে তার তড়িৎ ঋণাত্মকতাটা না বেশি না কম। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হয় মনে রাখবে 2.5। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হয় 2.5। আর তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তার অর্থ হলো এটা, সে ইলেকট্রনকে টেনে আনতে পারবে কিনা, আনার যে শক্তিটা ওইটা বোঝানো হয় তার ঋণাত্মকতা দিয়ে। যার তড়িৎ ঋণাত্ম বেশি হয় সাইন করে রাখ। দেখ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কি হয়? 2.5, যেটা না অধিক বেশি না অধিক কম, মধ্যবর্তী পর্যায়ে। এই কারণে সে মধ্যবর্তী হওয়ার কারণে সে ছাড়তেও পারে না, ছাড়লেও তো লস হয়, আবার সে কাগজে নিতেও পারে না, সে এমন পর্যায়ে আসছে। তখন সে কি করে? শেয়ার করে। যেমন সে তার একটা ইলেকট্রনকে এদিকে দিল, আর হাইড্রোজেনও সে তার একটা ইলেকট্রনকে এদিকে দিল। দেওয়ার পর হাইড্রোজেন এই দুটো ইলেকট্রনকে মিলে এই যে একটা বন্ধন সৃষ্টি করে। ঠিক আছে, সেমভাবে এই হাইড্রোজেন এই ইলেকট্রন নিয়ে একটি বন্ধন সব দিয়ে দেখো এই হাইড্রোজেনগুলি কি করবে? কার্বন থেকে একটি একটি ইলেকট্রন সমানভাবে ব্যবহারের মাধ্যমে একটি বন্ধন সৃষ্টি করে। তো হাইড্রোজেন হলো না দুটা, 1 2 1 2 1 2 1 2। তো এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম? যে ক্ষেত্রে হাইড্রোজেন স্টেবল, সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেয়েছে। আবার কার্বন কি করে? 1 2 3 4 5 6 7 8, এই যে হলো না 8টা। সে ওই হাইড্রোজেন থেকে এই ইলেকট্রনগুলি ব্যবহার করে আবার একটা ইলেকট্রন জোড় গঠন করে সেও তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। জানেন? আর এই যে ইলেকট্রন জোড়গুলি সমানভাবে ব্যবহার করা, এই সমানভাবে ব্যবহার করলে আমরা এরকম সিম্বলটা দিয়ে বুঝি। এই যে বন্ধনটা থাকে সি বন্ড এইচ, এই বন্ধনটা মানে হলো এখানে এমন কোনো টান থাকে না, টান বলতে কিছু না। এটা বোঝানো হয়েছে যে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছিল, কার্বন একটা ইলেকট্রন দিয়েছিল, দিয়ে তারা
দুটো ইলেকট্রন সমানভাবে ব্যবহারের মাধ্যমে একটা বন্ধন সৃষ্টি করেছে। ওই বন্ধনটাকে আমরা টান দিয়ে বুঝাই, ক্লিয়ার নেই? এই কারণে তারা কিভাবে আছে, যেহেতু সমানভাবে ব্যবহার করেছে, তো সমানভাবে ইলেকট্রন জোড় ব্যবহার করা মানে কি সমযোজী বন্ধন। তাই আমরা বলতে পারি জৈব যৌগ মানে হলো কি সমযোজী বন্ধন, ঠিক আছে? এবং যারা সমযোজী বন্ধন তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব কম হয়, ঠিক আছে? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক মানে কি, তাকে গলাতে বা ফোটাতে অল্প পরিমাণ তাপের প্রয়োজন হয়, ঠিক আছে? নেক্সট, প্রথম অবস্থায় মানে সায়েন্টিস্টরা ভাবতেন, যারা এটা নিয়ে পরীক্ষা করতেন, ওরা ভাবতেন অ্যাকচুয়ালি জৈব যৌগ মানে হলো যেটা সৃষ্টি লগ্ন থেকে মানে মানব শরীর বা উদ্ভিদ তাদের শরীরে নিজের থেকে তৈরি হয়, এটাকে নিজের আমরা চেষ্টা করে তৈরি করতে পারবো না, ঠিক আছে? যাকে বলা হতো প্রাণ শক্তি তত্ত্ব। ওই তথ্য অনুযায়ী বলা হতো যে জৈব যৌগের মধ্যে মানে যতগুলো জৈব যৌগ আছে তারা সৃষ্টি থেকে এরকমভাবে তৈরি হয় মানুষের মধ্যে বা উদ্ভিদের মধ্যে, যেগুলিকে আমরা চাইলে নিজের থেকে ক্রিয়েট করতে পারবো না। ইনি ভাবতেন এটা। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে পরীক্ষাগারের মধ্যে বিভিন্ন মৌলগুলিকে মিশিয়ে জৈব যৌগ তৈরি করা সম্ভব, ঠিক আছে? ক্লিয়ার নেই? তখন এই প্রাণ শক্তি তথ্যটা ভুল প্রমাণিত হয়েছে। প্রথম ভাবতেন যে জৈব যৌগ মানে হলো এটা নিজের থেকে তৈরি হয় উদ্ভিদ এবং জীবদেহের মধ্যে, যাকে নিজেরা তৈরি করা সম্ভব না। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে এটা করা সম্ভব, লেভেলের মধ্যে করা যায়। তখনই এই প্রাণ শক্তি তথ্যটার বিলুপ্তি ঘটেছিল, ঠিক আছে? তো এর মধ্যে যতগুলি জৈব যৌগ আছে এগুলির মধ্যে পরীক্ষাগারে প্রথম যে জৈব যৌগটা তৈরি হয়েছিল এটা হলো ইউরিয়া। পরীক্ষাগারে প্রথম যে জৈব যৌগ তৈরি হয়েছিল সেটা কি ইউরিয়া। তো ইউরিয়ার মধ্যে কি থাকে, তার মধ্যে থাকে অক্সিজেন, থাকে নাইট্রোজেন, থাকে হাইড্রোজেন আর কার্বন, ঠিক আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলির সমন্বয়ে ইউরিয়া তৈরি করে, নাকি না? বুঝলো তো? আর ইউরিয়ার সূত্র সংকেতটা হলো এরকম CO ব্র্যাকেটে NH2 তাহলে এখানে কি কি মৌল আছে, একটা সি কার্বন, ও অক্সিজেন, এন নাইট্রোজেন, এস মানে হাইড্রোজেন, এটা হলো ইউরিয়ার সংকেত। পরীক্ষাগারে প্রথম তৈরি হওয়া জৈব যৌগ হলো ইউরিয়া, যার সংকেত হলো CONH2। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে যে যৌগটা তৈরি হয়েছে ল্যাবের মধ্যে এটা তো অনেকটা জটিল না? সি আছে, ও আছে, এন আছে, এইচ আছে, মাত্রা অনেক বেশি বেশি আছে। কিন্তু সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত যতগুলি জৈব যৌগ তৈরি হয়েছে তাদের মধ্যে সব থেকে সিম্পল ফর্ম যেটা আছে সেটা হলো কে CH4 মিথেন। মিথেন নামক যে জৈব যৌগটা আছে একদম সরলীকৃত একটি জৈব যৌগ, যার মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন আছে, আমরা কিছু বুঝলাম তো? এইটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে সরলতম জৈব যৌগের নাম কি? উত্তর কি হয় মিথেন। আর পরীক্ষাগারে তৈরি হওয়া প্রথম জৈব যৌগ কোনটা? ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি? CONH2। ইউরিয়ার মধ্যে কোন কোন মৌল থাকে? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই চারটে জিনিস মিলে ইউরিয়া তৈরি হয়, ঠিক আছে? নেক্সট, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার সবার? এখন যেহেতু জৈব যৌগ তৈরি হয়েছে আমরা তাদের গঠনটা একটু দেখে নিই কিভাবে তৈরি হয়। বলতে পারে যে কার্বন ডাইঅক্সাইড অণুর গঠন লেখো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। অণুর গঠন দেখো, অণুর গঠন যে কোনো অণুর গঠন তোমাদের লিখতে বলতে পারে। স্যার অণুর গঠন আর ডট গঠন সেম, ঠিক আছে? দেখো CO2 অণুটির গঠন লিখতে বলেছে,
কিভাবে সে তৈরি হয়। তাহলে সি কটা এখানে একটা, আমরা কি করব একটা সি লিখব, এবং যেহেতু ও দুইটা আছে দুই পাশে দুইটা ও লিখব। লক্ষ্য রাখবো ডিস্টেন্স যেন সমান থাকে, দূরত্বটা সমান থাকতে হয়। আচ্ছা লিখলাম। এখন দেখব তার প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষপথের মধ্যে কয়টি করে ইলেকট্রন আছে। যেমন অক্সিজেন, তার পরমাণু ক্রমাঙ্ক কত 8, ভাঙালে কি আসে 2,6। তাহলে লাস্টের কক্ষে কয়টা ইলেকট্রন আছে 6টা। অক্সিজেনের লাস্টের কক্ষে কয়টা আছে 6টা ইলেকট্রন আছে। তাহলে এই 6টা দিয়ে আমরা এইভাবে দেখো 1 2 3 4 5 6 দিলাম। এটারও 6টা আছে 1 2 3 4 5 6। কার্বনের সর্ববহিস্থ কক্ষপথের মধ্যে কয়টা ইলেকট্রন আছে 4টা। কার্বনটি দিয়ে স্টার মার্ক দিয়ে 1 2 3 4 দিলাম। এখন ঘটনা হলো আমি দিলাম কেন এইদিকে, একটু করে দিয়েছিলাম 4 দিয়ে 4 দিলাম না, এখন তো আমি সব 1 দিয়ে দিলাম। কারণ কি, কারণটা হলো সি এর সাথে ও এর একটা বন্ডিং তৈরি হয়েছে এখানে। দেখেন ও তো আছে দুইটা আছে, দুই দিকে দুইটাই আছে। তাহলে কার্বনের অতিরিক্ত এই যে কার্বনের যে আরো দুটো, এদিকে দুটো ইলেকট্রন এদিকে দুটো ইলেকট্রনের প্রয়োজন, এগুলো সে কাটতে নেবে, অবশ্য অক্সিজেন দিয়ে নেবে, তাই তো। আর যেহেতু এখানে সমযোজী বন্ধন তৈরি হয়, কি কাউকে দান করতে পারবে না, শেয়ার করবে। শেয়ার মানে কি, সে যদি একটা দেয় সে একটা দেবে, সে একটা দিলে সে একটা দেবে। তাহলে অবশ্যই কার্বন তাকে দুটো দিলেই তো তার থেকে দুটো পাবে, তাই না। তার জন্য সে এগুলিকে এদিকে না রেখে এখানে দিয়ে দেয় যে তুমি এটা নাও। সেমভাবে এদিক থেকেও চাই কি তার থেকেও দুটো নেওয়ার জন্য। আবার সেও কি চায়, আমি অক্সিজেনটা এরকম দিতে পারতাম না, 6টা আছে 1 2 3 4 5 6 এরকম দিতে পারতাম, তাই না। গঠনটা কেন দিলাম না, কারণ অক্সিজেন সেও জানে তার দুটো প্রয়োজন, সে যে কাউকে না দেয় তাকে কেউ দেবে না। তখন সে এদিকে না রেখে তার এই দুটোকে সামনে বাড়িয়ে দিয়ে দেয় যে তুমি ওটা নাও নিয়ে শেয়ার করো, আর সেও কি বলে তুমিও দুটো নাও নিয়ে কাজ করো এবং আমাকে দাও। তখন তারা পরস্পর পাশাপাশি চলে আসে। তখন কাউন্ট করে দেখো 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল না অক্সিজেনের অষ্টক পূর্তি, নিকটতম নিষ্ক্রিয় মতো হয়ে গেল। সেভাবে এইদিকেও অক্সিজেন 1 2 3 4 5 6 7 8 তারও অষ্টক পূর্তি হয়ে গেল। আবার হলো কার্বন, কার্বন যেহেতু এইদিকে দুটো ইলেকট্রন দিল এইদিকে দুটো দিল, সে তার থেকে দুটো নিতে পারবে তার থেকে দুটো নেবে, নেবে মানে ইউজ করবে। তাহলে 1 2 3 4 এদিকে 4টা এদিকে 4টা, এই যে এইভাবে বন্ধন তৈরি করে, মানে সমানভাবে তারা ইলেকট্রনগুলিকে ইউজ করে। আর সমানভাবে করে তার জন্যই আমরা এরকম লিখতে পারি, এই যে এগুলো হয়েছে যে এগুলো হলো ইলেকট্রন জোড়, এগুলো বলা হয় ইলেকট্রন জোড়। ইলেকট্রন জোড় গঠন হয়েছে, ঠিক আছে। আর এখান থেকে আমরা এরকম লিখি ও সি ও, দেখো এটা এটা ইউজ করেছে এটা এটাকে। তাহলে এই ক্ষেত্রে দুটো ইলেকট্রন জোড় গঠন হয়েছে, সে একটা দিল সে একটা দিল, একটা বন্ড তৈরি হয়েছে, এখানেও একটা একটা মিলে একটা বন্ড, ডাবল বন্ড হয়নি। সেম ভাবে এই ক্ষেত্রেও এটা এটা মিলে ডাবল বন্ড হয়। আর এটাকে আমরা CO2 লিখি। এ হলো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড অণুর গঠন, বুঝতে পারলে। এভাবে আমরা ডট গঠন বা অণুর গঠন আসলে লিখে দেবো যে কিভাবে তারা তৈরি হয়েছে, পারবো। নেক্সট, এখন হলো যেহেতু জৈব যৌগের ডেফিনেশনের মধ্যেই আমি দুটো কথা উল্লেখ করেছিলাম, ফার্স্ট কি ক্যাটিনেশন এবং সমভাবিকতা ধর্ম থাকতে হবে। তাহলে ক্যাটিনেশন এবং সমভাবিকতা ধর্ম জিনিসটা কি জানতে হবে। ক্যাটিনেশন শব্দের অর্থ হলো প্রত্যেকটা জৈব যৌগের মধ্যে যে কার্বন আর হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ধন থাকে সেই বন্ধনটা
বিভিন্ন রকম হতে পারে। কেমন? দুটো কার্বনের বন্ধন হতে পারে, তিনটি কার্বন হতে পারে, চারটি কার্বন হতে পারে। এই কার্বন পরমাণুগুলি একটার সাথে একটা যুক্ত হয়ে যেটা শৃঙ্খল তৈরি করে, লম্বা চেন তৈরি করে, সেটাকে বলা হয় কেটিনেশন ধর্ম। লেখাই আছে দেখো, কেটিনেশন ধর্ম, যেটি একটি ল্যাটিন শব্দ কেটিনা থেকে এসেছে, যার অর্থ হলো শৃঙ্খল। ঠিক আছে, একটি ল্যাটিন শব্দ কেটিনা, যার অর্থ শৃঙ্খল, তার থেকে এসেছে কেটিনেশন শব্দটা। এই কেটিনেশন পুরোটার অর্থ হলো শৃঙ্খলায়ন। শৃঙ্খলায়ন, কেটিনা শব্দের অর্থ হলো শৃঙ্খল, আর কেটিনেশন মানে হলো কি? শৃঙ্খলায়ন। বুঝলাম? এই যে এটা কি শব্দ? গ্রিক শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ একটা। ঠিক আছে, তাহলে কেটিনেশন শব্দ হলো একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো শৃঙ্খলায়ন। মনে থাকবে প্রত্যেকে? নেক্সট, এখন বুঝবো আমরা অ্যাকচুয়ালি শৃঙ্খলায়ন জিনিসটা কি, বা কেটিনেশন ধর্মটা কি। মানে হলো যে কোনো জৈব যৌগ, তাদের যে কার্বনগুলি রয়েছে, কার্বনগুলি একটি কার্বন অন্য কার্বনের সাথে, একটুই লিখলাম, এক বন্ধন হয়েছিল, দ্বিবন্ধন হয়েছিল, এরকমভাবে ত্রিবন্ধন থাকে, তিনটি করে ইলেকট্রন জোড়া গঠন হয়। তাহলে কার্বন পরমাণুগুলি অন্য একটি কার্বন পরমাণুর সাথে সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে যে শৃঙ্খল তৈরি করে, সেটাকে বলা হয় শৃঙ্খলায়ন বা কেটিনেশন ধর্ম। বুঝলাম? বলতে কেমন? আমরা উদাহরণস্বরূপ অনেকগুলো লিখতে পারি, যেমন বন্ড সি, বন্ড সি। দেখো এই যে কার্বনগুলো আছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কার্বন, প্রত্যেকটার মধ্যে সিঙ্গেল সিঙ্গেল বন্ড আছে, সে তৈরি করলো একটা শৃঙ্খল। অথবা এক্ষেত্রে কি বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। অথবা আমি এরকম লিখতে পারি, যে এখানে দ্বিবন্ধন আছে, এক বন্ধন আছে কার্বন সাথে। এভাবে প্রত্যেকটা কার্বন পরমাণু পরস্পর সাথে সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যদি যুক্ত থাকে, যুক্ত হয়ে যতগুলি চেন সিস্টেম তৈরি করে, সবটাকে বলা হয় কি? কেটিনেশন বা শৃঙ্খলা। বুঝলাম? তাহলে ডেফিনেশন আমরা বলবো কি হবে? যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি পরস্পর সাথে সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে কোনো যৌগ তৈরি করে, সেটা হলো তার কি? কেটিনেশন ধর্ম। মনে থাকবে? আবার যদি তোমাদের উদাহরণ চাই, তাহলে এরকম শৃঙ্খল দিয়ে নিজের মধ্যে দেবে, দেওয়ার পর এই যে বন্ডগুলো আছে, এখানে হাইড্রোজেন বসিয়ে দেবে প্রত্যেকটা জায়গার মধ্যে। শেষ, প্রত্যেকটা জায়গার মধ্যে হাইড্রোজেন বসিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে গেল। তো এটা আছে, এটা এদিকে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন দিতে পারবে। বন্ড তো হয় কার সাথে? হাইড্রোজেনের সাথে। ত্রিফল বন্ড এমন হতে পারে C1 2 3। তাহলে এই কার্বনের যদিও ছিল 4, 3টা ইলেকট্রন তো যুক্ত হয়ে গেল এখানে, আর বাকি আছে ওইটা একটা বন্ধন এদিকে হয়। এই কার্বনের 1 2 3 4 এই যেরকম হয়, 3 বন্ধন। মানে প্রত্যেকটা কার্বন পরমাণুর মোট 4টা বন্ধন তৈরি হয়, 4টা ইলেকট্রন খালি থাকে তার মধ্যে, 4টা সমযোজী বন্ধন তৈরি হয়। তার জন্য এক্ষেত্রে দুটো চলে গেল এখানে, একটা এখানে, একটা এখানে, 4টা হলো। তার ক্ষেত্রে 1 2 3, ঠিক আছে, আর একটা বাকি আছে না, ওই শাখা দেব ওইদিকে এইভাবে হাইড্রোজেন। দেখো প্রত্যেকটা কার্বনকে দেখলেই তোমরা দেখতে পাবে 4টি বন্ধন তৈরি হয়েছে। এই কার্বনটা 1 2 3 4, এটা 1 2 3 4, 4টি বন্ধন তৈরি হয়। ঠিক আছে, এই হলো কেটিনেশন ধর্ম। বুঝলে তো? যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি অন্য একটি কার্বন পরমাণুর সাথে সমযোজী এক বন্ধন,
দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে কোন যৌগ তৈরি করে, সেটাই হলো কি তার কেটিনেশন ধর্ম। ওকে, আর কেটিনেশনের পরে আসবে কি দেখো, আরটা কি ছিল সমাবয়বতা, তারপর কি ছিল সমাবয়বতা। সমাবয়বতা মানে হলো তার আণবিক সংকেত সেম থাকবে কিন্তু গঠন সংকেত আলাদা হবে। আণবিক সংকেত এবং গঠন সংকেতের মধ্যে ডিফারেন্সটা কি, তাই তো? আমি যদি লিখি এরকম, সাপোজ C2H4OH লিখলাম, ঠিক আছে? H5 C2H5OH লিখলাম, ঠিক আছে? এইটা হলো তার গঠন মানে আণবিক সংকেতটা সেমনই থাকে। তাহলে সি কয়টা, এখানে দুইটা, এস কয়টা, মোট 6টা, ও কয়টা, একটা, ঠিক আছে? এটা হলো তার আণবিক সংকেত। কিন্তু যখন আমি তার গঠন সংকেত আঁকবো আমরা, তখন কি করতে পারি, নিচে গঠন সংকেত, ঠিক আছে? তাহলে এখানে সি কয়টা টোটাল, দুইটা, এইচ কয়টা টোটাল, 7টা, হ্যাঁ, আর কি আছে, ও আছে না? এবার দেখবো তাকে আমরা কি করতে পারি। সি দুইটা আছে, একটা দুইটা লিখলাম, আবার ও আছে একটা, আর এইচ আছে কয়টা, 6টা। তাহলে এই কার্বনে দেখো, এই কার্বনে একটা বন্ধনের দিকে আর কটা বাকি আছে, 3টা। তাহলে একটা দুইটা তিনটা, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন হলো। আবার এই ক্ষেত্রে অক্সিজেনের সাথে ডাবল বন্ড আর এইচ এর সাথে সিঙ্গেল বন্ড। দেখো তো এখানে এরকম ভাবে লিখলে আমরা সবগুলি হাইড্রোজেন কভার হয় কিনা, হয় না তো? দেখো স্ট্রাকচার আকার নিয়মটা কি, এটা এরকম দিতে পারি আমরা, দিতে পারি না? সি দুইটা হলো, ও একটা হলো, হাইড্রোজেন কি 6টা কভার হয়েছে, হয়নি তো? তখন সে কি করে, এরকম হয়ে যায়, এখানে একটা হাইড্রোজেন দেয়, এখানে একটা হাইড্রোজেন দেয়, এখানে হয়ে যায় OH। এবার দেখো তো হলো কিনা গঠনটা, দুইটা কার্বন হয়ে গেল, হাইড্রোজেন 6টা হলো, অক্সিজেন একটা হলো। এখন বলো এই যে আমি যোগটা লিখলাম, আমি হাইড্রোজেন ঠিক রাখবো, অক্সিজেনের নাম্বার ঠিক রাখবো, কার্বনের নাম্বারও ঠিক রাখবো, কিন্তু আমি আগে পর করে লিখবো। আগে পর করে লিখে অন্য কোনো গঠন দেওয়া যায় কিনা ভাই, মানে এসিটাকে হয়তো আমি দিয়ে নেবো, উটা মাঝখানে লিখবো, এরকম কিছু করে সেম গঠন দেওয়া যায় কিনা। কিন্তু যদি এমন হতো সি বন্ড ও বন্ড সি, আগে করে করলাম না এটা, হতো সি বন্ড কি, সি বন্ড ও বন্ড সি দিলাম। এখন একটা দুইটা তিনটা, একটা হাইড্রোজেন, দুইটা তিনটা, দিকে একটা হাইড্রোজেন, দুইটা তিনটা। দেখো তো ও একটা, সি দুইটা, এইচ 6টা হলো কিনা, দেখো তো এটা ছিল 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। মানে এভাবে আমরা ঘুরিয়ে ভাববো যে নাম্বারগুলি সেম থাকবে কিন্তু আগে পরে করলে তার গঠনটা চেঞ্জ করা যায় কিনা, ঠিক আছে? যেটা C2H5OH দেখলাম সেটা হলো কি আণবিক সংকেত, কিন্তু যখন আমি তার গঠন দেখি তখন করকম হলো, এটা 2 রকম, এটা হলো একরকম, এটা হলো একরকম। এটার সময় বন্ড কি ছিল, OH ছিল, এটার সময় বন্ড কি আসলো, শুধু ও আসলো, তাই না? কিন্তু এই দুজনের ধর্ম ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা, মানে এই যৌগটার ক্যারেক্টার আর তার ধর্ম ভিন্ন। তাহলে বলো আণবিক সংকেত দেখে কি বোঝা সম্ভব যে তার প্রকৃত ধর্ম কেমন হবে? সম্ভব না, কিন্তু গঠন সংকেত দেখে সম্ভব।
থেকে কোশ্চেন আসতে পারে যে কোনো জৈব যৌগের প্রকৃত ধর্ম আমরা আণবিক সংকেত থেকে বুঝতে পারি, কিন্তু আণবিক সংকেত থেকে বুঝতে পারি না, কিন্তু গঠন সংকেত থেকে বুঝতে পারি। কারণ কি? ঠিক আছে, বা জৈব যৌগের প্রকৃত ধর্ম বলতে আমরা কোনটাই বুঝবো, তার আণবিক সংকেত না গঠন সংকেত? গঠন সংকেত। কারণ কি? একই আণবিক সংকেতের বিভিন্ন যৌগ তৈরি হতে পারে। ঠিক আছে, এই কারণে তাহলে সমাবয়বতা জিনিসটা কি দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট কোন জৈব যৌগ তাদের কি করলো, জাস্ট এই পরমাণুগুলির অবস্থানের পরিবর্তন করলো, করে নতুন ধর্ম বিশিষ্ট একটি যৌগ তৈরি করলো। দেখি না, ওই ধর্মটাকে বলা হয় তার কি সমাবয়বতা ধর্ম। ঠিক আছে, একই আণবিক সংকেত বিশিষ্ট, কি বললাম, বিভিন্ন ধর্মে একাধিক যৌগ গঠনের যে বৈশিষ্ট্য, তাকে বলা হয় তার সমাবয়বতা ধর্ম। বুঝলাম কথাটা? একই আণবিক সংকেত বিশিষ্ট, তারপর কি জৈব যৌগের একাধিক ধর্মবিশিষ্ট যৌগ গঠন করার যে বৈশিষ্ট্য, সেটি হলো তার সমাবয়বতা। মানে আণবিক গঠন এক থাকবে কিন্তু ভিন্ন যৌগ তৈরি হবে, সেটি হলো তার সমাবয়বতা ধর্ম। ঠিক আছে, যদি বলে এখানে যে এটার সমাবয়বতা কয়টি আছে, দুটি, একটা হলো এটা, একটা হলো এটা। এটা বলা হয় অ্যালকোহল, এটা হলো ইথার। এবার এটা হলো সমাবয়বতা। ঠিক আছে, আর যে দুটি যৌগ তৈরি হয়েছে এখানে, এই দুটি তারা পরস্পরের আইসোমার। বুঝলে, তারা পরস্পরের কি আইসোমার। পরস্পরের আইসোমার। দেখো বলতে গেলে দেখো, তাহলে কি বুঝলাম আমরা, ক্যাটালিনেশন ধর্ম এবং সমাবয়বতা ধর্ম বুঝলাম তো। ক্যাটালিনেশন মানে কার্বন সেম থাকবে নাকি কার্বন ভিন্ন হতে পারে। ক্যাটালিনেশন মানে একটা কার্বন হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন হতে পারে, হয়ে লম্বা চেন তৈরি করবে। এটা হলো ক্যাটালিনেশন ধর্ম। মানে কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে একটি শৃঙ্খল তৈরি করতে পারে, সেই ধর্মকে বলা হয় তার কি ক্যাটালিনেশন ধর্ম। আর সমাবয়বতা ধর্ম মানে কি গঠন বিশিষ্ট কোনো যৌগ একাধিক নতুন ধর্মবিশিষ্ট যৌগ তৈরি করে, একাধিক নতুন ধর্মবিশিষ্ট যৌগ তৈরি করার যে বৈশিষ্ট্য, সেটা হলো তার সমাবয়বতা ধর্ম। আর উৎপন্ন হওয়া প্রত্যেকটা যৌগ কি এক একটা আইসোমার, সে তার আইসোমার, সে তার আইসোমার। তাহলে এই যৌগটার আইসোমার কয়টা? দুইটা। বুঝলাম কিনা আইসোমারটা কি? নেক্সট দেখবো আমরা জৈব যৌগের প্রকারভেদ। জৈব যৌগগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হয় মুক্ত শৃঙ্খল যৌগ, একটা হলো বদ্ধ শৃঙ্খল যৌগ। মুক্ত শৃঙ্খল মানে আমরা কি বুঝবো? অবশ্যই বন্ধন কিসের মাধ্যমে তৈরি হয়? কার্বনের সাথে কার্বনের। আমি দুইটা স্ট্রাকচার আগে দেখো, CH3 বন্ড CH2 বন্ড CH3। এই যে দুইটা স্ট্রাকচার আঁকলাম আমরা, তাদের মধ্যে ডিফারেন্সটা কি দেখো। এখানে যে কার্বন পরমাণুগুলো আছে,
তার একটা প্রান্ত এটা, একটা প্রান্ত এটা না, প্রান্ত দুটি মুক্ত অবস্থায় আছে। এই প্রান্তের সাথে এই প্রান্তের সম্পর্ক আছে কি? যুক্ত নেই। তো এখানে তাকে দেখো, প্রত্যেকটা কার্বন, কয়টা কার্বন আছে এখানে? 6টা। এবং প্রত্যেকটা কার্বন একটার সাথে একটা যুক্ত অবস্থায় আছে। এটার সাথে এটা ডাবল বন্ডে আছে, তারপরটা হয় সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, সিঙ্গেল ডাবল সিঙ্গেল, এরকম করে প্রত্যেকটা কার্বন সাথে যুক্ত অবস্থায় আছে। তো যুক্ত অবস্থায় থাকে সেটা হলো বদ্ধ শৃঙ্খল। আর দুই প্রান্তের কার্বন পরমাণুগুলো যদি মুক্ত অবস্থা থাকে সেটাই বলা হয় মুক্ত শৃঙ্খল। এটা হলো মিথ ইথ প্রুফ, নাম হলো প্রোপেন। আর এটা কার সংকেত? এটা হলো বেনজিনের সংকেত। মনে রাখবে বেনজিনের সংকেতটা আসানোর সময় যে বেনজিনের গঠন সংকেত লিখো, একবার জন্য আসে। তো বেনজিনের গঠন সংকেত হবে এরকম, ঠিক আছে? 6টা কার্বন 6 দিকে আর 6টা হাইড্রোজেন 6 দিকে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। তাহলে জৈব যৌগ কত প্রকার? 2 প্রকার, মুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল কাকে বলে? জৈব যৌগের প্রান্তের কার্বনগুলি, যেটা যত বড় হোক না কেন, কোন জৈব যৌগের 2 প্রান্তের কার্বন পরমাণু যদি মুক্ত অবস্থা থাকে সেটা বলা হয় মুক্ত শৃঙ্খল। আর জৈব যৌগের কার্বন পরমাণু যদি এমন ভাবে থাকে যে একটির সাথে যুক্ত অবস্থায়, মুক্ত না, আবদ্ধ অবস্থায়, সেটাই বলা হয় কি? বদ্ধ শৃঙ্খল। কোন জৈব যৌগের প্রান্তের কার্বন পরমাণুগুলি মুক্ত অবস্থা থাকলে তাকে বলা হয় কি? মুক্ত শৃঙ্খল। আর কোন জৈব যৌগের কার্বন পরমাণুগুলি এমন ভাবে থাকে যেন তারা একটা আবদ্ধ অবস্থা থাকে বা বদ্ধ অবস্থা থাকে, সেটা হলো কি? বদ্ধ শৃঙ্খল। বুঝলাম না? তাহলে মুক্ত শৃঙ্খলের উদাহরণ কি হতে পারে? প্রোপেন। আর বদ্ধ শৃঙ্খল কি হতে পারে? বেনজিন। বেনজিনের এই গঠনটা স্টার অঙ্কে রাখো, ইম্পর্টেন্ট আছে, এটা সময় আসে, প্রায় সময় আসে। এটা বেনজিনের গঠন সংকেত লিখো, ঠিক আছে? বেনজিন বা তার গঠন সংকেত। এখানে আমরা আরো বলতে পারি যে মুক্ত শৃঙ্খল কয় প্রকার। মুক্ত শৃঙ্খলগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত আর হলো অসম্পৃক্ত, ঠিক আছে? মুক্ত শৃঙ্খল দিয়ে তৈরি হওয়া যৌগগুলিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত, অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে? তাহলে সম্পৃক্ত কোনটাকে বলবো আর অসম্পৃক্ত কোনটাকে বলবো? এখানে যে যৌগটা তৈরি হলো তাদের মধ্যে কয়টা বন্ধন আছে? 2টা বন্ধন আছে, কিন্তু প্রত্যেকটা বন্ধন কেমন বন্ধন? সিঙ্গেল না, এক বন্ধন। কিন্তু আমি যদি এরকম আর কি এরকম করতে পারি, এরকম করতে পারি, পারি কি না? প্রথমের মধ্যে এক বন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে ত্রিবন্ধন হলো। এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, এটা বুঝবো আমরা যে সম্পৃক্ত জৈব যৌগ এবং অসম্পৃক্ত জৈব যৌগ কোনটাকে বলা হয়। যদি কোনো জৈব যৌগের কার্বন পরমাণুগুলির মধ্যে সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকে বলবো কি? সম্পৃক্ত জৈব যৌগ, জৈব যৌগ, ঠিক আছে? যখন কোনো জৈব যৌগের প্রতিটা কার্বন পরমাণু পরস্পর সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত জৈব যৌগ। সংকেত হলো মিথেন, ইথেন, লেখা আছে CH4 C2H6, দেখো না এখানে যে 1 2 3, এটা হতে পারে, আমরা দিতে পারি CH4, দিতে পারি CH3 বন্ড, CH3 দিতে পারি, সবগুলি মিথেন, ইথেন, প্রোপেন সবগুলি কি? সম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ। বুঝলাম? সম্পৃক্ত মানে কি? কার্বন পরমাণুগুলির মধ্যে সমযোজী এক বন্ধন থাকবে। আর যদি এমন হয় অসম্পৃক্ত জৈব যৌগ কোনগুলি? যদি কোনো জৈব যৌগের কার্বন পরমাণুগুলি পরস্পর সাথে দ্বিবন্ধন বা
ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, তখন তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত জৈব যৌগ। এই যে উদাহরণ দেওয়া আছে এখানে, বা স্ট্রাকচার দিয়ে লিখলে আমরা এগুলো লিখতে পারি। মনে থাকবে? ফার্স্ট হলো জৈব যৌগ কত প্রকার? দুই প্রকার। একটা হলো কি মুক্ত, বদ্ধ। মুক্ত মানে কি? দুই প্রান্তের কার্বন পরমাণুগুলি মুক্ত অবস্থায় থাকবে। আর বদ্ধ মানে কি? মানে এই গঠনটা এমন হবে যে কার্বন পরমাণুগুলি একটি আবদ্ধ অবস্থা থাকবে, আবদ্ধ থাকবে, পরস্পর সাথে বদ্ধ অবস্থা থাকবে। এটা হলো বদ্ধ শৃঙ্খল। আবার এই মুক্ত শৃঙ্খলকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হলো সম্পৃক্ত, একটা হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি? কার্বন পরমাণুগুলি পরস্পর সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। আর অসম্পৃক্ত মানে কি? কার্বন পরমাণুগুলি পরস্পর সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকবে। সেগুলি হলো অসম্পৃক্ত জৈব যৌগ। হ্যাঁ, যতগুলি আছে সবাই তো জৈব যৌগ না। জৈব যৌগ মানে তো সমযোজী। যে সমস্ত জৈব যৌগগুলি সমযোজী এক বন্ধন দ্বারা, মানে এক বন্ধন দিয়ে আবদ্ধ থাকে, তা হলো কি সম্পৃক্ত। আর যেসব জৈব যৌগগুলি সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকে, তারা হলো অসম্পৃক্ত জৈব যৌগ। তাদের উদাহরণগুলি পড়বে, ঠিক আছে? এবং এই যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, এক কথায় যে মুক্ত শৃঙ্খল আছে না, মুক্ত শৃঙ্খল যতগুলি যৌগ আছে সবগুলিকে একসাথে বলা হয় এলিফ্যাটিক যৌগ। লিখে রাখবে, সম্পৃক্ত হোক, অসম্পৃক্ত হোক বা মুক্ত শৃঙ্খল হোক, এই সবটাকে একসাথে বলা হয় এলিফ্যাটিক যৌগ। যদি বলে একটি এলিফ্যাটিক যৌগের উদাহরণ দাও, এখান থেকে তোমার ইচ্ছে মতো যে কোনো দিতে পারো, সবাই এলিফ্যাটিক। মুক্ত শৃঙ্খলার অন্তর্গত সম্পৃক্ত বা অসম্পৃক্ত যারা আছে তাদের সবাইকে একসাথে বলা হয় কি এলিফ্যাটিক যৌগ। বুঝবো এটা? নেক্সট পরবর্তী কি আছে? বদ্ধ শৃঙ্খল, যেটা এখন দিলাম যে বেনজিনে ছিল C6H6 গঠন, সে একটা বদ্ধ শৃঙ্খল। এই বদ্ধ শৃঙ্খল দুই প্রকার, হোমোসাইক্লিক, একটা হলো হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে কি? বেনজিন, দেখো এখানে কার্বন পরমাণুর সাথে কার্বন পরমাণুর বন্ধন ছিল, সেটা হলো হোমোসাইক্লিক। এমন একটা বদ্ধ শৃঙ্খল যেখানে প্রতিটা কার্বন পরমাণু মানে সেই কার্বন পরমাণুর সাথে আবদ্ধ ছিল বা যুক্ত ছিল, সেটা হলো কি হোমোসাইক্লিক। এক্সাম্পল হলো কি বেনজিন। কিন্তু হেটেরোসাইক্লিক যে আছে সে কার্বনের সাথে অন্য কোনো মৌল যুক্ত থাকবে। যেমন এখানে ও আছে, এখানে এস আছে, গঠন কেমন হয়? সি কটা? চারটা না? একটা, দুইটা, তিনটা, চারটা। সাথে অন্যটা কি আছে? ও আছে না? ও আসলো এখানে, চারটা হাইড্রোজেন চারদিকে। এই যে গঠনটা লিখলাম, হাইড্রোজেন চারটা ছিল, চারটা কার্বন ছিল চারটা, যে 1 2 3 4 1 2 3 4। কিন্তু এই তার সাথে কি আছে? বাস ও আছে। মানে কি এই কার্বন শৃঙ্খলের মধ্যে অন্য একটি মৌল এখানে যুক্ত হয়েছে। এরকম যদি থাকে তাহলে আমরা বলবো কি হেটেরোসাইক্লিক। মানে যৌগ যৌগের কোনো কার্বন পরমাণুর সাথে যদি অন্য কোনো মৌল যুক্ত হয়, যৌগ যৌগের কোনো কার্বন শৃঙ্খলের সাথে যদি অন্য কোনো মৌল এসে যুক্ত হয়, তখন তাকে আমরা বলবো কি হেটেরোসাইক্লিক, ঠিক আছে? আর যদি সেম সেম হয় তখন হবে হোমোসাইক্লিক। বুঝলাম? তাহলে হেটেরোসাইক্লিক সংকেত কি? C4H4O C4H4S। এবং তাদের প্রত্যেকটা নাম আছে, যেমন প্রথম যেটা আছে এটা বলা হয় ফিউরান। এই প্রথম যেটা লিখলাম এটা ফিউরান বলা হয়, ফিউরান। এটা হবে ফিউরান।
আর দ্বিতীয়টা যেটা আছে C4H4S, এটা হবে সংকেত লিখে আগে আমরা একটা এরকম হবে, C একটা দুইটা হাইড্রোজেন এই যে দুইটা, C চারটা H চারটা এবং S এর সাথে যুক্ত আছে, মানে সালফারের সাথে যুক্ত আছে। এটা হলো একটা হাইড্রোসাইক্লিক যৌগ এবং তার নাম হলো থায়োফিন। থায়োফিন থায়োফিন এগুলো এটা থায়োফিন। মনে থাকবে? বুঝলে তো হোমোসাইক্লিক কোনটা, হেটেরোসাইক্লিক কোনটা, এবং নামগুলো মনে রাখবে। একটা হলো ফিউরান, থায়োফিন, যেখানে কার্বন গঠিত যৌগ যৌগের সাথে কার্বন শৃঙ্খলের মধ্যে অন্য একটি মৌল যুক্ত রয়েছে, সেটি হলো হেটেরোসাইক্লিক। হ্যাঁ, কোনটা? এটা এটা এলিসাইক্লিক যৌগ, যার উদাহরণ হলো সাইক্লোপ্রোপেন। আবার যেটা বললাম হোমোসাইক্লিক, সে কি শুধু কার্বন দিয়ে কার্বন সাথে বন্ধন থাকে। এই হোমোসাইক্লিককে দুই ভাগে ভাগ করা যায়, অ্যারোমেটিক এবং এলিসাইক্লিক। অ্যারোমেটিক এবং এলিসাইক্লিক। তো অ্যারোমেটিক এবং এলিসাইক্লিক মানে কি? মানে হলো যেটা অ্যারোমেটিক বন্ধন, সেখানে একাধিক বেনজিন বলয় পাশাপাশি যুক্ত থাকে। যেমন হোমোসাইক্লিক মানে তো বেনজিন, এখানে বেনজিন একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, একসাথে যুক্ত আছে, এটাকে বলবো আমরা কি? আর এলিসাইক্লিক যেটা আছে, এখানে কার্বন আর হাইড্রোজেনের বন্ধনই হবে, কিন্তু স্ট্রাকচারটা বেনজিনের মতো হবে না, এরকম এরকম হবে, এরকম। যেমন এটা যে রাখি এরকম করে মনে করো এমন দিলাম, এমন স্ট্রাকচার তো হলো, কিন্তু এখানে কি নেই, কোনো বেনজিনের বন্ধন নেই। ফার্স্ট দেখো, হোমো মানে হাইড্রোজেন আর কার্বন, মানে অ্যাকচুয়ালি মুদ্রা কথা হলো কার্বনের সাথে কার্বন বন্ধন, এখানে অন্য কেউ নেই। আমি প্রয়োজন এখানে এমন দিতে পারি, এমন দিতে পারি, তাতে আমার কিছু আসে যায় না। বন্ধনটা কার্বনের সাথে কার্বনের কিনবে, যদি কার্বনের সাথে কার্বনের বন্ধন আসে তখন সেটা হলো হোমোসাইক্লিক। এই হোমোসাইক্লিক দুই প্রকার, একটা হলো কি অ্যারোমেটিক, একটা হলো এলিসাইক্লিক। অ্যারোমেটিক মানে যৌগ যেহেতু বেনজিনের ছিল, বেনজিনের সাথে বেনজিনের যুক্ত আছে, তখন শুধু অ্যারোমেটিক যৌগ। আর যদি কার্বনের সাথে কার্বনের বন্ধন কিন্তু সে বেনজিন বলার মতো না, অন্য কোনো স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটা হবে কি এলিসাইক্লিক, সেটা সাইক্লোপ্রোপেন হলো তার উদাহরণ। ঠিক আছে, এই যে সংখ্যাটা রাখলাম আমি, এটা সাইক্লো 1 2 3 4টা, তো 3 4টা 4টা 4টা, প্রত্যেকের হাত মিলে গেল। এটি হলো সাইক্লোপ্রোপেনের একটি সংকেত, মিথ ইথ প্রোপ বিউট। এর কার্বন কয়টা এখানে? 4টা, তাহলে সাইক্লো বিউটেন হবে এটা, সাইক্লো কি বিউটেন। ঠিক আছে, এই যে মিথ ইথ প্রোপ বিউট, বিউট মানে বিউটেন, আর যেহেতু সাইক্লিক অবস্থায় আছে তাহলে সাইক্লো বিউটেন। মনে থাকবে? এতটুকু ক্লিয়ার কিনা কনসেপ্টটা? এ হলো আমাদের জৈব যৌগ, এবং তার মধ্যে আরেকটি পয়েন্ট থাকে যে কার্যকরী মূলক কি। কার্যকরী মূলক, কার্যকরী মূলক মানে আমি যতগুলি স্ট্রাকচার রাখলাম না কেন, তাদের সাথে যদি আমি একটু চেঞ্জ করে দিই, যেমন CH3 CH2 বন্ড OH, CH3 CH2 বন্ড CHO। দেখো এখানে CH3 CH2, এখানে OH আছে, এখানে কি আছে CHO। অথবা যদি এমন হয় CH3 CH2 বন্ড COOH, এই যে দেখো এক্সট্রা যেগুলি যে, তো প্রত্যেকটার মধ্যে দেখো লাস্টে কি আছে, একটা OH, একটা CHO, একটা COOH আছে না, এরকম
ওই তারা থাকলে কি হয়, প্রত্যেকটা যৌগেরই ধর্ম ভিন্ন ভিন্ন হয়ে যায়, নাম ভিন্ন হয়ে যায়। তো এমন কিছু মূলক যারা কোনো জৈব যৌগের সাথে যুক্ত হয়ে তাদের ধর্ম, রাসায়নিক ধর্ম, তাদের কার্যক্ষমতা সব কিছু চেঞ্জ করে দেয়। ওই যারা এসে যুক্ত হলো তারাই হলো কি ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। কোনো একটি কার্বন গঠিত যৌগের মধ্যে অন্য একটা মূলক যুক্ত হয়ে তাদের সম্পূর্ণ ধর্মকে চেঞ্জ করে দেয়। যে কোনো একটা, যেমন এটা যেমন থাকতো CH3CH3, তাহলে কার্বন কয়টা? দুইটা। হাইড্রোজেন কয়টা? 6টা। এখানে মিথ ইথেন, এটা ইথেনের যে ধর্ম আর হলো ইথাইল অ্যালকোহল, সেম ধর্ম কি হবে? এটা বলেছে। তাহলে কি হলো এখানে? এক্ষেত্রে একটা হাইড্রোজেন সরে গিয়ে তার মধ্যে দুইটা এটা ওএ যুক্ত হলো, এসে হলো না? ছিল কি ইথেন, ইথেনের থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে তার মধ্যে এমন একজন এসে যুক্ত হলো যে যুক্ত হওয়ার সাথে সাথে তার নাম চেঞ্জ হয়ে গেল। এগুলো কি ইথাইল অ্যালকোহল। ইথেন আর অ্যালকোহলের মধ্যে হিউজ ডিফারেন্স। তার বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে রাসায়নিক ধর্ম সবকিছু চেঞ্জ, তাই না? ওই যে এসে যুক্ত হলো সেই হলো কার্যকরী মূলক। ওকে, তাহলে ডেফিনেশন আমরা কিভাবে বলবো? যে সমস্ত মূলক কোন জৈব যৌগের কোনো একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে, যে সকল মূলক কোন জৈব যৌগের একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে তার সাথে যুক্ত হয়ে তার সম্পূর্ণ ধর্মকে পরিবর্তন করে দেয়, সে কি কার্যকরী মূলক। ঠিক আছে? আবার কার্যকরী মূলক কে হতে পারে? এটা হলো অ্যালকোহলের কার্যকরী মূলক। হলো অ্যালকোহলের নোট দেওয়া আছে, দেখে নিও। ওটা অ্যালকোহলের কার্যকরী মূলক। অ্যালকোহল বলা হয়, এটা হলো কি অ্যালডিহাইড, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিড হলো এটা। ঠিক আছে? বুঝলে কতটুকু? পারবে তো? চলো, এ হলো কার্বন গঠিত যৌগের মধ্যে জৈব যৌগের পার্টটা আজকে শেষ হলো। নেক্সট টপিকটা তোমাদের কোনটা লাগবে বলো, নেক্সট কোশ্চেন।